হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো, সাতবাহনদের কৃতিত্ব বিচার করে আলোচনা করো। সাতবাহনদের কৃতিত্ব বিচার করে আলোচনা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে? সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা হলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তিনি শক, ইন্দ্রগিরিক, পল্লবদের ধ্বংসকারী। তার শাসনকালে কি হয়েছিল? সাতবাহন রাজবংশের গৌরব রবি উদিত হয়েছিল। এই বংশের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। তার রাজত্বকালে সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কি? শকদের শাখা, শকদের যে শাখা ছিল খহরত, তাদের কৃতিত্ব কি ছিল? উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এই শক শাখার শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান। তিনি কি করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণীর কাছে 124-25 খ্রিস্টাব্দ নাগাদ পরাস্ত হন। কারণ তারপর নহপানের আর কোনো পরিচয় পাওয়া যায় না। সাতকর্ণীর মতো গৌতমী কি হয়েছিল? বলশ্রী নাসিক প্রস্তুতিতে বলা হয়েছে গৌতমীপুত্র কিছু ভূমি দান করেছিলেন। সেগুলি একসময় কার কাছে ছিল? নহপালের জামাতা অধীনে ছিল। এই জামাতা কি হয়েছিল? নহপালের দক্ষিণ প্রদেশগুলিতে গভর্নর ছিলেন। এর মধ্যে নাসিক ও পুনে জেলা ছিল। ভূমিদান সংক্রান্ত কি হয়েছিল? দলিলটি তখন কি করেন? গৌতমীপুত্র সাতকর্ণী এক বিজয়ী শিবিরে বসে জারি করেছিলেন। সম্ভবত কি করেছিলেন তিনি? সাতবাহন রাজা এই সময় কি হয়েছিল? খহরত শকদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিলেন, যার কাজ নিযুক্ত ছিলেন এই কি? গৌতমীপুত্র সাতকর্ণী। এই সামরিক অভিযানের ফলে শুরু হয় দক্ষিণাত্য নয়, পশ্চিম ও মধ্য ভারতের অনেক অঞ্চল সাতবাহনদের অধীনতাভুক্ত হয়। নাসিক প্রস্তুতি থেকে জানা যায় কি? অপরন্ত অনুপ, সুরাষ্ট্র, কুকুর, আরব, অবন্তী গৌতমীপুত্র সাতকর্ণীর সাম্রাজ্যভুক্ত হয়েছিল। গবেষণার অনুমান করেছে এইসব অঞ্চল মহারাজা নহপানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী শুধু এইসব অঞ্চলগুলি রাজত্ব করেননি। বলা হয় কি হয়েছিল? কৃষ্ণা অববাহিকায় ঋষিক, অম্মক, বর্তমানে যেটি হায়দ্রাবাদ, মূলক বিভেদ উপরেও আধিপত্য স্থাপন করেছিলেন। গৌতমীপুত্র এক বিশাল রাজ্যের কি হয়েছিল? অধীনস্থ হয়ে বসেছিলেন। গোদাবরীর তীরে প্রতিষ্ঠান ছিল তার রাজধানী। তার রাজ্য দক্ষিণে কৃষ্ণা, উত্তরে মালব এবং সৌরাষ্ট্র, পূর্বে বেরার থেকে পশ্চিম কঙ্কন পর্যন্ত বিস্তৃত ছিল। গৌতমীপুত্র কি করেছিলেন? বিন্দু পার্বত্য দুদিকেই কি হয়েছিল? বিস্তৃত অঞ্চলে সার্বভৌমত্ব দাবি করেন। গৌতমীপুত্র কি ছিলেন? সাতকর্ণীর দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। বলা হয়েছিল তার অশ্ব তিনি সমুদ্রের জলে পিপাসা মিটিয়েছিল, বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে। কি হয়েছিল? মৃত্যুর আগে গৌতমীপুত্র খহরত শক শাখার কাছ থেকে যেসব অঞ্চলগুলি জয় করেছিল সেগুলি কি করেছিলেন? তিনি অন্য তার এক শক রাজ পরিবারের কর্দমকদের কাছে হারিয়েছিলেন। টলেমির জিওগ্রাফিক বলা হয়েছে প্রতিষ্ঠান ছিল শকদের রাজধানী। উজ্জয়িনী ছিল শক শাসক চষ্টনের রাজধানী। তিনি কর্দম শাখার প্রধান ছিলেন। এর থেকে অনুমান হয় গৌতমীপুত্রের উত্তরাধিকারী পুলমায়ী তার পিতার সাম্রাজ্যের উত্তরাঞ্চলের উপর আধিপত্য হারিয়েছিলেন। শক রাজা প্রথম রুদ্রদামন তার কি হয়েছিল? জনাগড় লেখক দাবি করেছিলেন যে তিনি গৌতমীপুত্র সাতকর্ণী রাজ্যের অনেকখানি জয় করে নেন।
এই তথ্যসূত্র থেকে আরও জানা যায় কি গৌতমীপুত্র নহপানের কাছ থেকে যেসব অঞ্চল জয় করেছিলেন কর্দম শাখার প্রধান রুদ্রদানমন সেগুলি কি করেছিল পুনরুদ্ধার করেন। শুধু নাসিক ও পুনে জেলা দুটি তিনি পুনরুদ্ধার করতে পারেননি। শক সাতবাহন রাজা দণ্ড রাজত্বকাল আকার ধারণ করেছিল। সম্ভবত এই সংঘর্ষের উপরেই কি হয়েছিল, রাজ পরিবারের মধ্যে বৈবাহিক একটি সম্পর্ক স্থাপিত হয়েছিল, যার ফলে উত্তেজনা প্রশমিত হয়েছিল। অনুমান করা যায় কি গৌতমীপুত্রের সঙ্গে রুদ্রদামনের কন্যার বিবাহ হয়। গৌতমীপুত্র সাতকর্ণী বিজেতা হিসাবে তার প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তার কৃতিত্বকে কোনো মতেই লঘু করা যায় না। রাজা হিসেবে তিনি ছিলেন অনন্য গুণের অধিকারী। অধীনস্থ শাসকরা তাকে কি হলো, মান্য করত। স্থাপত্যের ক্ষেত্রে তিনি ছিলেন সুবিচারক, ন্যায়পরায়ণ এবং উচ্চ বর্ণের নিম্ন বর্ণের সব শ্রেণীর মানুষই কি করতেন, তিনি সহায়তা দিতেন। সামরিক অন্যান্য বর্ণ সংস্কারক তিনি বিরোধিতা করতেন। অনেকে অনুমান করেন এই সাতবাহন রাজা লোক কাহিনীর বিক্রমাদিত্য হলেও অভিন্ন ব্যক্তি। তার অনুমান সঙ্গত নয়, কারণ গৌতমীপুত্র প্রতিষ্ঠানের রাজত্ব করতেন, সেখানে ঐতিহ্যের কি হয়েছিল, বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। সাতবাহনের রাজা সকারী উপাধি নেননি, বিক্রম সম্ভবত ব্যবহার করেননি, তিনি কখনো বিক্রমাদিত্য উপাধি ধারণ করেননি। এই যুক্তিও মেনে নেওয়া যায় না। তিনি পণ্ডিত নাগার্জুনের সমসাময়িক ছিলেন। এইসব কারণে তাকে ভারতীয় ঐতিহ্যের বিক্রমাদিত্য হিসাবে মেনে নেওয়া যায় না। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।